আরাফাত ও অহনাকে আলাদা কথা বলার জন্য সময় দেওয়া হয়েছে। আরাফাত অহনাকে একটা রুমে নিয়ে এসেছে থেকেই অহনা কোনো কথা বলছে না। আরাফাত দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে বলে, কি হলো ম্যাডাম, কিছু বলছেন না যে? কি বলবো? আমি বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। আপনার যদি কিছু বলার হয় তো বলুন। আরাফাত বুঝতে পারে অহনা তার উপরে একটু রেগে আছে। সেও মুচকি হেসে বলে, খুব শীঘ্রই তো আমাদের বিয়ে হতে চলেছে। তো আমি বলি কি, এসব আপনি আগে এসব ছেড়ে আমরা কি তুমি বলতে পারি না একে অপরকে? আপনার ইচ্ছা হলে আপনি আমাকে তুমি করে বলতেই পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি এত সহজে কাউকে তুমি বলতে পারি না, কিছু সময় লাগবে। বেশ, তোমার ইচ্ছা। তো যাই হোক, তোমার নাকি কি শপিং করার কথা? সে আমি সময় মতো করে নেব। ঠিক আছে, আমার নাম্বারটা নিয়ে রাখো। শপিংয়ের সময় কল দিলেই আমি চলে আসব। অহনা মাথা নাড়ায়। আরাফাত একটু থেমে বলে, এই বিয়ে নিয়ে তোমার কোনো আপত্তি নেই তো? আমার আসলে একটু তাড়াহুড়ো ছিল আর তোমাকে সারপ্রাইজ দিতে। যাই হোক, আমাকে আরো আগে জানাতে পারতেন, তাহলে আমি বিয়ে নিয়ে আরেকটু প্রিপারেশন নিতে পারতাম। তবে অসুবিধা হতো না। বিয়ে তো আজ না হয় কাল একদিন করতেই হবে। পাত্রকে যখন পছন্দ, তখন আমার আর এই কোনো আপত্তি নেই। অহনার এহেন কথা শুনে আরাফাত মুচকি হাসে। অহনার হাসি মুখ দেখে আরাফাতও হেসে দেয়। অহনা সুনীতিকে নিয়ে বসে গল্প করছিল। কথায় কথায় হঠাৎই সুনীতি বলে, কিরে, তুই তো বিয়ে করে ফেলছিস, তাহলে তোর ওই অনলাইন আশিকের কি খবর রে? অহনা কিছু একটা ভেবে বলে, আরে কিসের আশিক, আমি তো ওর প্রতি কোনো অনুভূতিই রাখিনি কখনো। ওর একতরফা অনুভূতি। তাও তুই চাইলে ছেলেটাকে নিজের বিয়ের খবর জানাতে পারিস। তোর কথা শুনে বুঝলাম ছেলেটা আমাদের থেকে 2-1 বছরের জুনিয়র। তো ওর মনটা তো ভেঙে যাবে। তাই ওকে বল, যাতে আর তোর আশায় বসে না থাকে। ও, কথাটা অবশ্য ভুল বলিসনি। অনেকদিন থেকে আমিও অনলাইনে ঢুকি না। আজ একটু ঢুকিয়ে দেখি কি অবস্থা, ছেলেটা মেসেজ ট্যাসেজ দিয়েছে নাকি। বলেই অহনা অনলাইনে প্রবেশ করে। ডাটাটা অন করতেই ফোনের নোটিফিকেশন আসতে থাকে। অহনার মেসেঞ্জারে প্রবেশ করতেই দেখতে পায় ছেলেটার অসংখ্য মেসেজ। অহনা সেই মেসেজগুলো দেখে। অহনাকে অফলাইন দেখে ছেলেটা একদম ব্যাকুল হয়ে উঠেছে। অহনা একটা দীর্ঘ শ্বাস ফেলে ছেলেটাকে মেসেজ দিয়ে বলে, ডিয়ার ছোট ভাই, তোমাকে অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে আগামীকাল আমার বিয়ে। তোমার অনুভূতিকে আমি কখনো সিরিয়াসলি নেইনি, তবে আমার এবার মনে হয় তোমার ব্যাপারটা জানানো উচিত। তাই আমি জানিয়ে দিলাম। তুমি আর আমার আশায় বসে না থেকে নিজের জন্য অন্য কাউকে খুঁজে নাও। মেসেজটা পাঠানোর সাথে সাথেই ছেলেটা সেটা সিন করে। অহনাকে সাথে সাথেই পাল্টা মেসেজ দিয়ে বলে, আপনি আমার সাথে মজা করছেন তাই না? না, সত্যি। আমি আপনার সাথে দেখা করতে চাই সিনিয়র। দয়া করে আমার এই একটা রিকোয়েস্ট রাখুন। মনে করুন এটাই আমার আপনার কাছে প্রথম এবং শেষ চাওয়া। দয়া করে না করবেন না। কিন্তু দয়া করে না বলবেন না। আমি আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না। শুধু আমার এই রিকোয়েস্টটা রাখুন। অহনা ছেলেটার করা মেসেজগুলো সুনীতিকে দেখায়। সুনীতি অহনাকে বলে, ছেলেটা যখন এত করে বলছে, তখন দেখা করে নে। আমিও না হয় যাব তোর সাথে, কোনো ঝামেলা হবে না। আচ্ছা। অহনা ছেলেটাকে মেসেজ পাঠায়, ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করতে প্রস্তুত। তুমি প্লেস আর টাইমটা বলে দাও। ছেলেটা ফিরতি মেসেজে বলে, আজ বিকাল 4টায় মতিঝিলের কফি শপে সামনে চলে আসবেন। ওখানে আমরা দেখা করব। ঠিক আছে, আমি দেখা করতে প্রস্তুত। বিকাল 4টায় অহনা সুনীতিকে নিয়ে উপস্থিত হয়ে গেছে মতিঝিলের কফি ক্যাফেতে। সেখানে উপস্থিত হয়ে অহনা বলে, ছেলেটা কোথায়, এখনো আসেনি নাকি? অনেকক্ষণ অপেক্ষা করে অহনা বিরক্ত হয়ে বলে, আমি আর পারছি না। ছেলেটা শুধু শুধু এত দূরে আসতে বলো, অথচ ওর আসার কোনো কথাই নেই। চল এখান থেকে যাই আমরা। বলে অহনা উঠে দাঁড়ায়। এমন সময় হঠাৎ করেই আরাফাতের সাথে দেখা হয়ে যায়। আরাফাতের সাথে অভিকও ছিল। আরাফাত ও অভিক, অহনা এবং সুনীতি সবাই একে অপরকে দেখে অবাক হয়। আরাফাত বলে,
তোমরা এখানে? সুনীতি বলে ওঠে, আমি আর অহনা এখানে আড্ডা দিতে এসেছিলাম, কিন্তু আপনারা? আমরাও তো এখানে আড্ডা দিতে এসেছি। এখানকার কফির অনেক সুনাম শুনেছিলাম, তাই আজ খেতে চলে এসেছি। যাই হোক, তোমাদের সাথে এখানে দেখা হয়ে গিয়ে বেশ ভালোই হলো। অহনা তো শপিং করতে চাইছিল, তো চলো এখন আমরা এখান থেকে সবাই শপিংয়ে চলে যাই। অহনা বলে ওঠে, গুড আইডিয়া। সবাই মিলে শপিংয়ের জন্য বেরিয়ে পড়ে। ক্যাফে থেকে বের হবার সময় হঠাৎ করেই সুনীতিদের মুখোমুখি হয় সাগর। সুনীতি সাগরকে দেখে অবাক হয়ে বলে, সাগর, তুমি? সাগর মৃদু হেসে বলে, আরে সুনীতি আপু যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আসি কোনো রকম। তা তোমরা এখানে? কিছু জরুরি কাজে এসেছিলাম। সাগর কথা বলতে বলতে অহনার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। অহনা তখন আরাফাতের দিকে তাকিয়েছিল। সুনীতি সাগরকে বলে, এখন তো তোমাদেরই দিন। এসএসসি পরীক্ষায় অটো পাস হয়ে গেলে, তাই না? তো অ্যাডমিশন নিয়ে কি ভাবছো? সাগর সামান্য হেসে বলে, আমার তো আর্মিতে জয়েন করার ইচ্ছা আছে। অভিক সাগরের পিঠ চাপড়ে বলে, এই তো আমাদের ব্রেড বয়। তোমার মতো নতুন তরুণদের অপেক্ষায় তো আমরা আছি। কি বলিস আরাফাত? আরাফাতও হেসে বলে, একদম। সাগরের কাছে আরাফাতের হাসিটা ভীষণ বিরক্তিকর লাগে। সুনীতি সাগরকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে একা এসেছো? না, আমার ফ্রেন্ড আবিরও এসেছে আমার সাথে। ও, সাজিদ ভাইয়ের ছেলে কেমন আছে? আছে ভালোই। ঠিক আছে, আমরা এখন শপিংয়ে যাচ্ছি, তো পরে কথা হবে। বলেই সুনীতি, অহনারা সবাই বেরিয়ে যায়। সাগর করুণ চোখে অহনার দিকেই তাকিয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত সে দৃষ্টির অগোচরে চলে যায়। দৃষ্টি সীমানার বাহিরে যেতেই একটা দীর্ঘশ্বাস ফেলে। সাগরের বন্ধু আবির এসে সাগরকে বলে, কিরে, তুই এখানে দাঁড়িয়ে যে? তোর মিস সিনিয়রের সাথে দেখা করবি না? সাগর মলিন হেসে বলে, না। কিন্তু কেন? তুই তো আগ্রহী ছিলি তার সাথে দেখা করার জন্য, তাকে কতটা ভালোবাসিস সেটা জানানোর জন্য। সব ভালোবাসা কি আর পূর্ণতা পায় দোস্ত? কিছু ভালোবাসা তো অবহেলিতই থেকে যায়। তেমনি মনে কর, আমার এই একতরফা ভালোবাসার গল্পটা অসম্পূর্ণ। এভাবে হার মেনে নিস না। তাকে একবার জানাতি তোর ভালোবাসার কথা। আমি ভাগ্যে বিশ্বাসী দোস্ত। যদি ভাগ্যে থাকতো আমি ওনার দেখা পেতাম। কার ভাগ্যে কি আছে সেটা তুই কিভাবে বুঝবি? মন থেকে চাইলে সব পাওয়া যায়। সাগর দীর্ঘ শ্বাস ফেলে, ভাবতে থাকে 2 বছর আগের সেই দিনের কথা, যেদিন সুনীতির সাথে প্রথম অহনাকে দেখেছিল। প্রথম দেখায় ভালোবাসা, তারপর কত পাগলামি, কতদিন লুকিয়ে লুকিয়ে ফলো করা, অনেক কষ্ট করে ফেসবুক আইডি খুঁজে পাওয়া। এত ভালোবাসা সব বৃথা গেল। তার ভালোবাসার মানুষ কাল অন্য কারোর বধূ সাজবে। ভাবতেই সাগরের চোখে জল চলে এলো। সুনীতি ও অহনা আজ মন মতো শপিং করেছে। দুই বান্ধবী মিলে যেন আজ ঠিকই একদমই ফাঁকা করে দিবে। অভিকের অবশ্য কোনো সমস্যা হচ্ছে না। সে সুনীতিকে পূর্ণ অনুমতি দিয়েছে যা পছন্দ হয় কিনে নিতে। কিন্তু আরাফাত অহনাকে এত এত শপিং করতে দেখে ভুরু কুচকে তাকিয়ে আছে। একটু বেহিসাবি ছেলে কিনা। আরাফাত অহনার উদ্দেশ্যে বলে, আমাদের তো বিয়ে একবারই হবে, তুমি এত শপিং করছো যেন বিয়ে 7 বার হইবে। অহনা মুখ ভেঙচি দিয়ে বলে, হ্যাঁ করছি তো। আপনার কি সমস্যা? মুখটা বন্ধ করুন আর আমাকে শপিং করতে দিন। এখনো তো গায়ে হলুদের শাড়ি, বিয়ের লেহেঙ্গা কেনাই হলো না। আমি তো ঠিক করেছি সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা পরেই বিয়ে করব। এছাড়াও কত কসমেটিক্স, বিউটি প্রোডাক্ট, চুড়ি, আরও কত কি নিতে হবে। এই নিন, এই ব্যাগগুলো বহন করুন। এত কিছু বয়ে নিয়ে আমি আর শপিং করতে পারবো না। আরাফাত বেচারা আর কি করবে, অগত্যা ব্যাগ হাতে নিয়ে অহনার পিছে পিছে ঘুরতে থাকে। নিজের জন্য লাল রঙের একটা ভীষণ সুন্দর লেহেঙ্গা পছন্দ করে অহনা বিয়েতে পরার জন্য। আরাফাতেরও লেহেঙ্গাটা বেশ ভালো লেগেছে। সব শপিং শেষে সবাই রওনা দেয়। অভিক এবং সুনীতি তাদের বাসাতে চলে যায়।
আর আরাফাত অহনাকে তার বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে যায়। অহনার গায়ে হলুদের আয়োজন চলছে। সুনীতি বেশ সকাল করে চলে এসেছে। অহনার পাশেই থাকছে সে সব সময়। অভিকও চলে গেছে আরাফাতের বাসায়। অহনা তো এসব অনুষ্ঠান নিয়ে ভীষণ আনন্দিত। সে সকাল থেকেই একটার পর একটা সেলফি তুলছে। গায়ে হলুদের সাজ, পুরো হাতে হলুদ আর শাড়ি পরে সেলফি তুলে ফেসবুকের ক্যাপশনে দেয়, ইন মাই হলুদ শ্রীমণি। সাগরের নজরে আসে এই ছবিটি। ছবিটি তার বুকের তীব্র ব্যথার সৃষ্টি করে। আবির ও সাগর একই সাথে একটা ক্যান্টিনে বসেছিল। আবির সাগরের উদ্দেশ্যে বলে, দোস্ত, তুই এখনো ভেবে দেখ, এখনো কিন্তু সময় আছে। আমি বলছি, তুই শুধু একবার বল, আমি এমন কোনো ব্যবস্থা করব যাতে এই বিয়েটা আটকে যায়। সাগর মলিন হেসে বলে, দেখছিস না অহনাকে কতটা হাসি খুশি লাগছে। আমি চাই না ওর এই খুশিটা নষ্ট হোক। আমার ভালোবাসাটা না হয় অপূর্ণই থাকুক, ওর খুশিতেই আমার খুশি। তুই যত যাই বলিস, তোকে আমি এমন দেবদাস বেশে দেখতে পারবো না। তুই কিছু করবি না তো বেশ, তোকে কিছু করতে হবে না। যা করার এবার আমিই করব, তুই শুধু দেখে যা। বলেই আবির উঠে দাঁড়িয়ে কাউকে একটা ফোন করতে করতে কোথাও একটা চলে যায়। সাগর আবিরের এহেন কথায় উদ্বিগ্ন হয়ে পড়ে। সে বুঝতে পারে আবিরের মাথায় কিছু একটা চলছে। অহনার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাকে মাঝখানে বসিয়ে তার গায়ে হলুদ মাখানো চলছে। সুনীতিও কম না, সে নিজে উৎসাহী হয়ে অহনার গায়ে হলুদ মাখাচ্ছে। অহনা বলছে, দোস্ত, একটু কম মাখা, রাতে তো আবার মেকআপ করতে হবে, তাই না? এভাবে হাসি মজা খুনসুটিতে চলতে থাকে সবকিছু। হলুদ পর্ব শেষ হতেই অহনা নিজের রুমে এসে সেলফি তুলতে থাকে। এমন সময় সুনীতি তার রুমে এসে বলে, ওই, আরাফাত ভাইয়া কখন থেকে তোকে কল করছে, তুই রিসিভ করছিস না কেন? অহনা বলে, দেখতে পারছিস না, আমি তো সেলফি তোলায় ব্যস্ত আছি। এখন আমি কথা বলতে পারবো না, আগে সেলফি তোলা শেষ হোক, তারপর। অহনার এহেন কথা শুনে সুনীতি দীর্ঘশ্বাস ফেলে বলে, এই সেলফি পাগল মেয়েকে নিয়ে আর পারি না। দেখা যাবে বিয়ের আসরেই কবুল বলার আগে কাজীর সাথে সেলফি তুলতে চাইবে। সুনীতির কথা শুনে অহনা বলে ওঠে, সে আর বলতে, সেলফি তুলবো আর ক্যাপশনে দিব, সেলফি উইথ কাজী দাদু। অহনার কথা শুনে সুনীতি হেসে ফেলে। এর মধ্যেই অহনার ফোনটা আবারও বেজে ওঠে। সে আরাফাতের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। সুনীতি তাদের কথা বলার স্পেস দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসে। একটু সামনের দিকে আগাতেই কেউ একজন সুনীতির হাত ধরে টান দেয়। তারপর তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সুনীতি তো ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু যখন দেখে এটা আর কেউ না, অভিক, তখন স্বস্তি পায়। অভিকের দুই হাতে ছিল হলুদ। অভিক এই হলুদ সুনীতির গালে মাখিয়ে দিয়ে বলে, আমাদের তো গায়ে হলুদের অনুষ্ঠান হয়নি, অনেক ইচ্ছা ছিল তোমাকে হলুদে কেমন লাগে সেটা দেখার, সেই ইচ্ছেটা পূরণ করে নিলাম। সুনীতিও নিজের হলুদে রাঙা গাল অভিকের গালের সাথে ঘষে বলে, এখন পরিপূর্ণ লাগছে, কি বলেন? অভিজ্ঞ খুব সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে, ইচ্ছে তো করছে আরাফাতের সাথে সাথে আমিও বিয়েটা করে নেই। সুনীতি বলে ওঠে, তো বারণ কে করেছে? এখানে আশেপাশে কত সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরছে, তাদের কাউকে পছন্দ করে বিয়েটা করে নিন না। অভিক মস্করা করে বলে, তুমি কি আমাকে নিজের সতীন আনার পারমিশন দিচ্ছ নাকি? পরে কিন্তু কিছু বলতে পারবে না, আমি কিন্তু সত্যি। সুনীতি অভিকের শার্টের কলার চেপে ধরে বলে, এমন কিছু করার চিন্তা মাথাতেও আনবেন না, না হলে আমি আপনার কি হাল করব যে। অভিক সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে গভীর চুম্বনে মত্ত হয়। একে অপরের মাঝে যেন হারিয়ে যায় দুজনে। একটা ফাঁকা ঘর দেখে সেখানে ঢুকে পড়ে। অভিক দরজাটা লাগিয়ে দেয়, অতঃপর রুমের বাতিটা অফ করে দেয়। তারপর নিজের শার্টের বোতামগুলো খোলা শুরু করে দেয়। সুনীতিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়, অতঃপর তার ওপরে উঠে পড়ে। সুনীতির বুক থেকে ওড়নাটা সরিয়ে সেখানেই ডুব দেয়। ধীরে ধীরে তাকে অনাবৃত করে। সুনীতির ওপর ধীরে ধীরে চড়াও হতে থাকে। সুনীতির চিৎকার
করতে করতে ক্রমশ সুখের সাগরে হারিয়ে যেতে থাকে। 1 ঘন্টা পর দুজনেই গোসল করে রুম থেকে বের হয়। বিয়ের প্রহর যত ঘনিয়ে আসছে ততই যেন সবার আনন্দের মাত্রা বাড়ছে। আরাফাত বর বেশে তৈরি হয়ে নিচ্ছে, তাকে সাহায্য করছে অভিক সহ আরো কিছু বন্ধু। আরাফাতকে তৈরি করতে করতে অভিক বলে, বিয়ের পর তো নেক্সট প্ল্যান কি? কালই তো আমাদের আবার ক্যাম্পে ফিরতে হবে। আরাফাত হেসে বলে, আমার তো এবারের প্ল্যান অহনাকে কালকেই নিজের সাথে নিয়ে যাব। আজ আগে বিয়ে হোক, বাসর করে নেই। সবাই হেসে ফেলে আরাফাতের কথা শুনে। অন্যদিকে অহনারও বিয়ের সাজ চলছে, তাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে। সুনীতিও আশেপাশে তাকায়। লাল রঙা শাড়িটা পরতেই অহনার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়, সাথে আবার বাহারি মেকআপ। সুনীতি অহনাকে দেখে বলে, আজ তো আরাফাত ভাই তোকে দেখে পাগল হয়ে যাবে রে, এই সাজে তো তুই আর তার মন রাঙিয়ে ফেলবি রে। অহনা হঠাৎই যেন কি মনে করে সুনীতির হাতটা শক্ত করে ধরে বলে, সবকিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে তো? আমার মন না কেমন জানি ভীষণ কু ডাকছে রে। সুনীতি অহনাকে অভয় দিয়ে বলে, তুই এত চিন্তা করছিস কেন? দেখবি সব কিছু ঠিকঠাক হবে। আজ কত খুশির দিন, আর তুই ফালতু চিন্তা করছিস কেন জানি না রে। আমার মনে অজানা একটা ভয় কাজ করছে। কিচ্ছু হবে না, এসব ফালতু টেনশন বাদ দে। এত চিন্তা করিস এই জন্যই তো মন খারাপের চিন্তা মাথায় ঘোরে শুধু। বিয়ের সময় এসে গেছে। আরাফাত বিয়ের আসরে উপস্থিত হয়েও গেছে, কাজীও এসে গেছে, কিন্তু পাত্রী মানে অহনার আসার কোনো খোঁজ নেই। অনেকক্ষণ অপেক্ষার পর আরাফাত সহ পাত্রপক্ষ বিরক্ত হয়ে যায়। অহনার মা সুনীতির উদ্দেশ্যে বলেন, তুমি গিয়ে দেখো তো অহনার এত দেরি হচ্ছে কেন, ওনারা আর কত অপেক্ষা করবেন। আচ্ছা আন্টি, বলেই সুনীতি চলে যায়। 10 মিনিট পর হন্তদন্ত হয়ে ফিরে এসে বলে, আমি ওর রুম তছনছ করে খুঁজেছি, আশেপাশেও দেখেছি, কিন্তু ও কোথাও নেই আন্টি। আরাফাত বসা থেকে উঠে বসে, সে কি, তাহলে ও কোথায় গেল? আবার কোনো বিপদ হলো না তো? বিয়ে বাড়িতে এটা নিয়ে কানা ঘোষা শুরু হয়ে যায়। আরাফাত ভীষণ চিন্তায় পড়ে যায়। অহনার মাও কান্নাকাটি শুরু করে দেয়। আরাফাত উদ্ভ্রান্তের মতো করে চারিদিকে খুঁজে চলছিল অহনাকে। কোথাও তাকে দেখতে না পেয়ে পুনরায় বিয়ের আসরে উপস্থিত হয়। আরাফাতের মা আনোয়ারা বেগম বলে ওঠেন, এটা কি হয়ে গেল? অহনার তো এই বিয়েতে কোনো অসুবিধা ছিল না, তাহলে ও এভাবে পালিয়ে গেল কেন? আরাফাত বলে ওঠে, আমার মনে হয় না অহনা পালিয়ে গেছে, আমার মনে হয় ও কোনো বিপদে পড়েছে। অভিক আরাফাতের কাঁধে হাত রেখে বলে, তুই একদম চিন্তা করিস না, আমি সবটা খতিয়ে দেখছি। সিসিটিভি ফুটেজ চেক করলেই সবটা টের পাওয়া যাবে। অভিকের কথা মতো সবাই সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। অনেক ফুটেজ চেক করার পর একটা ফুটেজে সবার চোখ আটকে যায়, যেটা মূলত কমিউনিটি সেন্টারের পেছনের গেটের ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে একটা বস্তাবন্দি কিছু একটা নিয়ে গাড়িতে তুলছে। এই ফুটেজটা দেখে সবার শরীর শিউরে ওঠে। অহনার মা তো তৎক্ষণাৎই জ্ঞান হারিয়ে ফেলেন। সুনীতি বলে ওঠে, এসবের মানে কি? অহনাকে এভাবে কে তুলে নিয়ে গেল? আমার তো ভীষণ ভয় হচ্ছে। অভিক সুনীতির উদ্দেশ্যে বলে, তোমরা সবাই অহনাকে একা রেখে কোথায় ছিলে? তোমাদের উদাসীনতার জন্যই এত বড় একটা ঘটনা ঘটে গেল। সুনীতি অসহায় কণ্ঠে বলে, আমি এসবের কিছুই জানি না, আমি তো ভাবতেও পারিনি এমন কিছু হবে। আরাফাতের বাবা শফিক ইসলাম বলেন, এখন এসব নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, আমাদেরকে এখনই বিষয়টা নিয়ে পুলিশের কাছে মামলা করতে হবে, না হলে অহনার সাথে বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। অহনার মামাও শফিক ইসলামের সাথে একমত হন। আরাফাত এসবের মধ্যে একদমই চুপচাপ হয়ে গিয়েছিল। অভিক আরাফাতের কাঁধে হাত রাখে। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, অহনা ঠিক থাকবে তো? ওই জানোয়াররা ওর কোনো ক্ষতি করে দেবে না তো? অভিক আরাফাতকে আশ্বাস দিয়ে বলে, তুই একদম চিন্তা করিস না, ওরা অহনার কোনো ক্ষতি করার আগেই আমরা অহনার অবধি পৌঁছে যাব। আরাফাত যেন একটু ভরসা পায়। এদিকে সুনীতি
অহনার মাকে সামলাতে ব্যস্ত। কাঁদতে কাঁদতে তার প্রায় বেহুশ হবার দশা। সাগর মলিন মুখে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তার আজকে কিছুই ভালো লাগছে না। হাঁটতে হাঁটতেই সাগরের নজর যায় আকাশের উজ্জ্বল চাঁদের দিকে। আজ পূর্ণিমা। আকাশের চাঁদ আজ কি সুন্দর জ্যোতি ছড়াচ্ছে, কিন্তু চাঁদের সেই জ্যোতি ছুঁয়ে যেতে পারছে না সাগরের মলিনতাকে। সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় হঠাৎই সাগরের ফোনটা বেজে ওঠে। সাগর ফোনটা হাতে নিয়েই দেখতে পায় আবিরের ফোন কল। সাগর ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করতেই আবির বলে ওঠে, সাগর দোস্ত, তুই কোথায়? আমি একটু বাইপাসের ধারে আছি। কেন বলতো? আবির হাসি মুখে বলে, জলদি আমাদের ক্লাব ঘরের সামনে চলে আয়, তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? সেটা এলেই দেখতে পারবি। আগে আয় তো, তাড়াতাড়ি আসবি। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আবির এটা বলে ফোনটা রেখে দেয়। সাগর আবিরের বলা কথাগুলো ভাবতে থাকে। আবিরের মাথায় ঠিক কি চলছে? আমার খুব শীঘ্রই ক্লাব ঘরে যাওয়া উচিত। এমন ভাবনা থেকেই সাগর একটা সিএনজি দাঁড় করায়। অতঃপর সেই সিএনজিতে করে রওনা দেয় ক্লাব ঘরের দিকে। এদিকে আবির ঘুমন্ত অহনার চেহারার দিকে তাকিয়ে বলে, আমি আমার বন্ধুকে কিছুতেই কষ্ট পেতে দেব না। আমার বন্ধুকে তার ভালোবাসার মানুষের সাথেই মিলিয়ে দেবই। কিছু সময়ের মধ্যেই সাগর ক্লাব ঘরে পৌঁছে যায়। ক্লাব ঘরে পৌঁছাতেই সে হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ তার নজরে আসে চেতনাহীন ঘুমন্ত অহনা। সাগরকে আসতে দেখেই আবির বলে ওঠে, দেখ দোস্ত, তোর সারপ্রাইজ। বলেছিলাম না তোকে আমি কিছু একটা করবই। আমি আমার পরিচিত কিছু বড় ভাইয়ের সাথে নিয়ে তোর অহনাকে তোর কাছে তুলে নিয়ে এসেছি। কাজীকেও অলরেডি ডেকে পাঠানো হয়েছে। তুই চট জলদি এই পাঞ্জাবিটা পরে নিয়ে তৈরি হয়ে নে। কাজী আসলেই তোদের বিয়েটা পড়িয়ে দেব। সাগর আবিরের কথা শুনে হতবাক হয়ে যায়, সাথে ভীষণ রেগে যায়। পাঞ্জাবিটা দূরে ছুঁড়ে ফেলে ঠাস করে একটা থাপ্পড় মারে আবিরকে। আবির গালে হাত দিয়ে অস্পষ্ট স্বরে বলে, সাগর, তুই আমায় মারলি? হ্যাঁ, মারলাম। বেশ করেছি মেরে। তুই এত বড় একটা ব্লান্ডার কিভাবে করতে পারলি? তোকে আমি কি বলেছিলাম এমন কিছু করতে? আমি তো তোর কথা ভেবেই। কে বলেছিল তোকে আমার কথা ভাবতে? আমি বলেছিলাম কি? না, বলিনি তো। তাহলে তোকে এত বাড়াবাড়ি করতে কে বলেছিল? আবির চুপ থাকে। সাগর বলতে থাকে, হ্যাঁ, আমি ভালোবাসি অহনাকে। ওকে নিজের করে পেতেও চেয়েছি, কিন্তু জোর করে নয়। জোর করে আর যাই হোক, কারোর ভালোবাসা পাওয়া যায় না। আর ভালোবাসার মানে তো সবসময় পূর্ণতা নয়। মাঝে মাঝে নিজের ভালোবাসার মানুষটার সুখ দেখেও ভালো থাকা যায়। আমিও অহনার সুখ দেখে ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই এটা কি করলি? তোর কি মনে হয় আমি জোর করে অহনাকে বিয়ে করলেই ও আমায় ভালোবাসবে? কখনোই নয়। বরং ঘৃণা করবে, চরম ঘৃণা। আর আমিও ওর ভালোবাসা না পাই, কিন্তু ঘৃণা নিয়ে বেঁচে থাকতে পারবো না। আবির নতজানু কণ্ঠে বলে ওঠে, আমায় ক্ষমা করে দে দোস্ত। আমি তোর ভালোর কথা ভেবেই এমনটা করেছিলাম। এত কিছু তো আর ভাবিনি। ক্ষমা? তুই যা করেছিস তা কত বড় নিকৃষ্ট অন্যায় তুই জানিস? একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করেছিস তুই। এর কোনো ক্ষমা হয় না। আমি তোকে কখনোই ক্ষমা করব না। আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। দয়া করে এমন কথা বলিস না দোস্ত। তুই কি চাস বল, আমি তাই করব। কিন্তু আমাদের বন্ধুত্বটা শেষ করে দিস না। যদি কিছু করতে চাস তো অহনাকে যেখান থেকে নিয়ে এসেছিস আবারও সসম্মানে সেখানে ফিরিয়ে দিয়ে আসবি। এটা তুই কি বলছিস? আমরা এত কষ্ট করে ওকে তোর জন্য তুলে এনে নিয়ে আসলাম, আর তুই? হ্যাঁ, আমি ওকে ফিরিয়ে দিতে বলছি, আর তোকে ওকেই ফিরিয়ে দিতে হবে। বেশ, তোর যদি এমন ইচ্ছা হয় তো তাই হবে, কিন্তু দেখবি এর জন্য তুই একসময় আফসোস করবি। এটা ভুলে যাস না যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি এই কথাই বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি ভালোবেসে সুখী হওয়া নয়, বরং ভালোবাসার মানুষের সুখেই প্রকৃত সুখ। আবির আর কিছুই বলে না। তখনও অবধি অহনার জ্ঞান ফেরেনি। আবির আর কিছু ছেলেদের নিয়ে অহনাকে তুলে নিয়ে পুনরায় রওনা দেয়।
সাগরও এবার যায় তাদের সাথে। আবির কমিউনিটি সেন্টারের কিছুটা দূরে গাড়ি থামিয়ে বাইরে কিছু মুখে মাস্ক পরে অহনাকে তুলে এনে একটা নিরাপদ জায়গায় রেখে দেয়। কেউ দেখে নেওয়ার আগেই তারা পালিয়ে যায়। অতঃপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এর কয়েক মুহূর্ত পরে সুনীতি ওই পথ দিয়ে যাওয়ার সময় অহনাকে দেখতে পায় এবং চিৎকার করে ওঠে। সুনীতি অহনার কাছে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু অহনার কোনো রেসপন্স করে না। অহনার চিৎকারের আরাফাত, অভিক সহ সবাই ছুটে আসে। প্রত্যেককেই অহনাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে সবার মনে অজানা আশঙ্কাও জট পাকাতে থাকে। এত কিছুকে পাত্তা না দিয়েই আরাফাত অহনাকে নিজের কোলে করে নিয়ে নেয়। সুনীতি অহনার মুখে পানি ছিটায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসতেই সে আশেপাশে তাকিয়ে বলে, আমি কোথায়? আরাফাত সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানিয়ে বলে, তুমি আমার কাছেই আছো। এখন তুমি একদমই নিরাপদ। কোনো চিন্তা করিও না। আরাফাতের মুখ থেকে নিঃসৃত এমন বাণী শুনে অহনা নিশ্চিত হয়। অহনা একটু স্বাভাবিক হতেই সবাই তার দিকে প্রশ্নের বাণ ছুড়তে থাকে। শফিক ইসলাম বলেন, আমরা তো সবাই সিসিটিভিতে দেখলাম তোমাকে কে বা কারা তুলে নিয়ে যাচ্ছিল। তুমি কি জানো তারা কে বা কারা? অহনা একটু ভেবে বলে, আমার তেমন কিছুই মনে নেই। যতদূর মনে পড়ে, আমি ঘরে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম। সে সময় রুমে আমি ছাড়া আর কেউ ছিল না। এমন সময় আমি একটা আওয়াজ শুনতে পাই আমার রুমের জানালা থেকে। ওইদিকে তাকাতেই দেখি জানালা বেয়ে কে বা কারা নেমে এসেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার মুখে কিছু একটা স্প্রে করে। তারপর আর কিছু মনে নেই আমার। তুমি কি তাদের মুখ দেখতে পাওনি? না, তাদের সকলের মুখে মাস্ক ছিল, তাই তাদেরকে আমি চিনতে পারিনি। অভিক বলে ওঠে, ড্যামিট, এরা সব পরিকল্পনা করেই এসেছিল। যেই গাড়িটা সাথে নিয়ে এসেছিল তার নাম্বার প্লেটও চেক করে রাখা ছিল, তাই ক্যামেরায় সেটা ধরা পড়েনি। সুনীতি সকলের উদ্দেশ্যে বলে, এসব নিয়ে এখন আর ভেবে কি হবে? সব থেকে বড় কথা হলো অহনার কিছুই হয়নি। ও একদমই সেভ আছে। আমাদের কাছে এটাই তো জরুরি, তাই না? অভিকও বলে ওঠে, তবুও তো আমাদের জানা উচিত যে কে বা কারা অহনাকে তুলে নিয়ে গিয়েছিল। আরাফাত বলে, সুনীতি ভাবি ঠিকই বলেছেন। অহনা যে ঠিক আছে এটাই আমাদের কাছে অনেক। ওকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল সেটা না হয় পরে তদন্ত করে বের করা যাবে। যাই হোক, এখন যেহেতু অহনা ঠিক আছে, তাই আমাদের এখন উচিত বিয়েতে ফোকাস করা। অভিক, তুই কাজী ডেকে পাঠা। আরাফাতের এহেন কথা শুনে তার মা আনোয়ারা বেগম বলে ওঠেন, তুই কি পাগল হয়ে গেলি আরাফাত? এই মেয়েকে তুই বিয়ে করবি? নিজের মায়ের এমন কথা শুনে আরাফাত হতবাক স্বরে বলে, মা, তুমি এমন কথা বলছো? হ্যাঁ বলছি, আর আমি একদমই ঠিক বলছি। যেই মেয়েকে এভাবে তার বিয়ের দিন তুলে নিয়ে যাওয়া হয়েছে তার চারিত্রিক শুদ্ধতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মা, শফিক ইসলাম নিজের স্ত্রীর উদ্দেশ্যে বলে, তুমি চুপ করো আনোয়ারা, যা বলেছ ভেবে বলছো তো? আমি সবকিছু ভেবেই কথা বলছি। আমি বোকা নই যে এটা বিশ্বাস করব। ওকে কয়েকটা ছেলে তুলে নিয়ে গিয়ে এমনি এমনি ছেড়ে দিয়েছে, কিছুই করেনি। ওই মেয়ের চরিত্রে কলঙ্ক লেগে গেছে। এমন মেয়েকে আমি কিছুতেই নিজের ঘরের বউ করে তুলতে পারি না। এসব কথা শুনে অহনার চোখ বেয়ে জল পড়তে থাকে। সুনীতি অহনার কাঁধে হাত রাখে। অহনার মা কান্না করতে করতে বলেন, আপনারা বিশ্বাস করুন, আমার মেয়ের চরিত্র খারাপ নয়। গোটা এলাকায় ওর মতো ভালো মেয়ে আর একটাও নেই। ও কখনো একটা প্রেম অবধিও করেনি। ছেলে বন্ধুও পর্যন্ত ওর নেই। দয়া করে ওর নামে এমন কলঙ্ক ছোটাবেন না। এবার আনোয়ারা বেগমের সুরে সুর মিলিয়ে আনোয়ারা বেগমের ভাইয়ের বউ বলে ওঠেন, আপু তো ঠিকই বলেছে। আপনাদের মেয়ের চরিত্র যদি এতই ভালো হয়, তাহলে তাকে কেন বিয়ের দিন এভাবে তুলে নিয়ে যাওয়া হলো? সুনীতি এগিয়ে এসে বলে, অহনা আমার নিজের বান্ধবী। আমি ওকে বিশ্বাস করি। আমি জানি ও কেমন মেয়ে। আপনারা সবাই ভুল ভাবছেন ওকে নিয়ে। আনোয়ারা বেগম বলেন, আমরা কোনো ভুল ভাবছি না, যা ঠিক তাই ভাবছি।
আরাফাতের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। সে এগিয়ে এসে নিজের মাকে বলে, আল্লাহর দোহাই লাগে মা, তুমি চুপ করো। অহনার নামে আর একটাও বাজে কথা আমি সহ্য করব না। আনোয়ারা বেগম বলেন, আরাফাত, তুই এই মেয়েটার জন্য আমাকে এভাবে বলছিস? আরাফাত বলে ওঠে, হ্যাঁ বলছি, কারণ এখানে ভুলটা সম্পূর্ণ তোমার। তুমি কোনো কারণ ছাড়াই শুধু শুধু অহনাকে দোষারোপ করছো। এত কিছুর পরেও তোর এটা মনে হয়? হ্যাঁ। আরাফাতের মামি আনোয়ারা বেগমের কান ভাঙানোর জন্য বলেন, আপু নিশ্চয়ই এই মেয়ে তোমার ছেলের উপরে কোনো জাদু টোনা করেছে, না হলে কি কোনো ছেলে তার মাকে এভাবে বলে? মামি, তুমি আর দয়া করে আগুনে ঘি ঢেলো না। মেহমান হয়ে এসেছো, তেমনই থাকো, না হলে আমি সীমা লঙ্ঘন করতে দুবারও ভাববো না। বলেই সে অভিকের উদ্দেশ্যে বলে, তুই কাজীকে ডেকেছিস? কখন আসবেন উনি? ওই তো উনি এসে গেছেন। কাজী এসে উপস্থিত হন। আরাফাত অহনার হাতটা শক্ত করে ধরে বলে, আমি বিশ্বাস করি অহনা পবিত্র, ওর কোনো ভুল নেই, তাই আমি ওকেই বিয়ে করব। এই ব্যাপারে কোনো আপত্তি আমি মানব না। আনোয়ারা বেগম বলে ওঠেন, তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ। বেশ, তবে আমার শেষ কথাও তুই শুনে নে। এই মেয়েকে আমি মরে গেলেও নিজের ছেলের বউ হিসেবে মেনে নেব না। তুই ওকে বিয়ে করবি ভালো কথা, কিন্তু ওর ছায়াও যেন আমার বাড়িতে না পড়ে। শফিক ইসলাম বলেন, এসব তুমি কি বলছো আনোয়ারা? তুমি কি একদম পাগল হয়ে গেলে নাকি? তোমার ছেলের কাণ্ডজ্ঞানহীনতা দেখে আমায় পাগল হতে হলো। আমি বলে দিচ্ছি, বিয়ে করো ঠিক আছে, এটা আটকানোর সাধ্যই আমার নেই, কিন্তু এই মেয়ে যদি আমার বাড়িতে পা রাখে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। আরাফাত বলে, ঠিক আছে, তোমায় এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাব না ওকে। আনোয়ারা বেগম দ্রুত স্থান ত্যাগ করেন। তার সাথে তার ভাই ভাবি ও বাপের বাড়ির অন্যান্য সদস্যরাও চলে যায়। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে অহনার কাছে এসে তার হাতটা শক্ত করে ধরে নম্র স্বরে বলে, চলো আমার সাথে, আমরা বিয়ে করব। অহনা বলে, আপনি যা করছেন ভেবে করছেন তো? আমার জন্য আপনার মায়ের সাথে আপনার সম্পর্কে প্রভাব পড়বে। আপনি চাইলে এই বিয়েটা ভেঙেও দিতে পারেন। চুপ। আর একবার এই ধরনের শব্দ উচ্চারণ করবে না, না হলে কিন্তু ভালো হবে না। বলেই সে অহনার হাতটা আরো শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যায়। অহনা হতবাক হয়ে দেখতে থাকে। বিয়ের আসরে উপস্থিত হয়ে সে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব, আজ আর এক্ষুনি বিয়েটা হবে। কেউ এই বিয়ে আটকাতে পারবে না। অভিক সুনীতি অহনার পরিবারের সবাই আরাফাতের আর অহনার প্রতি এত এত ভালোবাসা আর বিশ্বাস দেখে মুগ্ধ হয়ে যায়। অহনার চোখেও খুশির জল চলে আসে। কাজী কবুল বলতে বলে অহনা কিছু সময় নিয়ে কবুল বলে দেয়। আরাফাত অবশ্য তড়িঘড়ি করেই বলে দেয়। ব্যাস, বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। বিয়ে হতেই আরাফাত অহনার উদ্দেশ্যে বলে, এখন থেকে তোমার স্বামী হিসাবে তোমার সম্মান রক্ষার দায়িত্ব আমার। কেউ যদি তোমার দিকে আঙ্গুল তোলে, তাই তার সেই আঙ্গুলটা আমি বেঁকিয়ে দিব। অহনার চোখে সুখের অশ্রু তখনও শোভা পাচ্ছে। সে নিজেকে প্রচুর ভাগ্যবান মনে করছে এমন একজন জীবন সঙ্গী লাভ করে। রঙে ভরা জীবন, ঘুণে ধরা শেষ, এক পাশে শুরু তো এক পাশে শেষ। এই কথাটা যেন মিলে গেল সাগরের ক্ষেত্রে। একদিকে যখন অহনার জীবনে নতুন প্রভাত শুরু হলো, অন্যদিকে সাগর তখন অন্ধকার ঘরে বসে চিৎকার করে কাঁদছিল। নিজের ভালোবাসাকে চিরকালের মতো হারিয়ে ফেলার দুঃখ ভোগ করছিল। আরাফাত অহনার বাসর রাত আজ। দুজনকে একসাথে একটি রুমে এনে বসানো হয়েছে। অহনা অনবরত কেঁদে চলেছে। আরাফাত কিছুক্ষণ চুপ থাকলেও একসময় বিরক্ত হয়ে বলল, এভাবে কাঁদছো কেন তুমি? কান্না করার মতো তো কিছু হয়নি। অহনা কিছুটা থেমে বলে, আমার জন্য আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেল। এসব কিছুর জন্য শুধুমাত্র আমি দায়ী। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। যাই হয়েছে সেখানে তোমার কোনো ফল্ট নেই। মায়ের ভুল ছিল এবং সে মানুষের কথায় প্রভাবিত হয়ে একটু বেশি করে ফেলেছে। তবে আমি জানি মা বেশি দিন এভাবে রাগ করে থাকতে পারবে না। একদিন না একদিন সব সময় ঠিক করে নেবে, মেনে নিও।
তুমি তুমি আর মন খারাপ করে থেকো না, বরং চলো আমরা আমাদের বাসর রাতটাই এনজয় করি। আরাফাতের কথায় এবার বুঝিয়ে অহনা একটু লজ্জা পেল, লজ্জায় একদম মিলিয়ে যেতে চাইল, কিন্তু আরাফাত তাকে সেই সুযোগ না দিয়েই একদম নিজের সাথে মিশিয়ে নিল। অহনার গালে আলতো করে চুমু খেয়ে বলল, আজকের রাতটা আমাদের জীবনের সবচেয়ে বিশেষ রাত হতে চলেছে, তোমাকে কিন্তু একদমই ঘুমাতে দিব না। অহনা লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করে। আরাফাত অহনার মুখ তুলে বলে, এত লজ্জা পাওয়ার দরকার নেই, তোমার সব লাজ আজ আমি ভাঙব। আরাফাত এসব বলেই অহনাকে নিজের আরো কাছে টেনে নেয়। এই রাত সাক্ষী হয় তাদের পবিত্র ভালোবাসার। আজ আরাফাত, অহনা এবং অভিক সবাই সিলেটে ফিরে যাবে, থাকবে শুধু একা সুনীতি। এজন্য সুনীতির মনটা ভীষণ খারাপ। অভিক যখন কাপড় গোছাচ্ছিল তখন সে করুণ চোখে চেয়েছিল। অভিক সবটা দেখেও কিছুই বলেনি, একদম চুপ ছিল। কাপড় গোছানো শেষ করে সুনীতিকে আলতো করে জড়িয়ে ধরে বলে, তুমি তো জানোই আমাকে আজই ফিরতেই হবে, আর এই অবস্থায় তো তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো না, তোমার এখন প্রপার যত্নের প্রয়োজন। সুনীতি বিবেচকের মতো করে মাথা নাড়ায়। অভিক সুনীতিকে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে বলে, 3 মাস পর আমি আবারও ফিরবো, তারপর তোমাকে একদম নিজের করে সাথে নিয়ে যাব। অভিকের কথায় সুনীতিও কিছুটা হাসে। অভিকের বিদায়ের পালা আসে। আহসান চৌধুরী এবং রাহেলা খাতুনও আসেন। আহসান চৌধুরী এসে অভিককে বলে, সাবধানে যাবে, নিজের খেয়াল রাখবে, বৌমার কথা তোমাকে ভাবতে হবে না, ওর খেয়াল রাখার জন্য আমরা আছি। আহসান চৌধুরীর কথায় অভিক আশ্বস্ত হয়। নিজের প্রিয়তমাকে ফেলে রওনা দেয়। এক বিচ্ছেদের গান যেন রচিত হয় এই স্থান থেকেই। 1 বছর পর অভিক ও আরাফাত ক্যাম্পে বসে একসাথে কিছুক্ষণ গল্প করছিল। আরাফাত কথায় কথায় বলে ফেলে, আমি অহনাকে নিয়ে ভীষণ চিন্তিত জানিস, মেয়েটাকে বোধহয় একটু বেশি ভালোবেসে ফেলেছি। সব সময় ওর চিন্তা আমায় তাড়া করে বেড়ায়। এই যে দেশের জন্য আমি এত সংগ্রাম করি, আগে একটুও ভয় হতো না, মনে হতো নিজের জীবন উৎসর্গ করে হলেও দেশের সেবা করে যাব। কিন্তু এখন চিন্তা হয় খুব, নিজের জন্য নয়, অহনার জন্য। আমার কিছু হয়ে গেলে অহনার কি হবে? অভিক আরাফাতের কাঁধে হাত রেখে বলে, তুই এইসব নিয়ে একদম চিন্তা করবি না, আমি আছি তো, তোর কিচ্ছু হতে দিব না। আর যদি আমার কিছু হয়ে যায়? তাদের কথার মাঝেই হঠাৎই সেখানে উপস্থিত হয় সেনাবাহিনীর নতুন সদস্য সাগর খান। সাগরের দায়িত্ব পড়েছে বর্তমানে সিলেটে। সে এসেই আরাফাত ও অভিককে স্যালুট দেয়। যদিও আরাফাতকে দেখে তার ভীষণ মন খারাপ হয়, কারণ এই মানুষটাই তার ভালোবাসার মানুষকে পেয়েছে, যাকে সে হাজার চেয়েও পায়নি। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে সাগর। অভিক সাগরকে জিজ্ঞাসা করে, এই তো ইয়াং ম্যান, তুমি কি কোনো দায়িত্ব বা কোন নতুন তথ্য নিয়ে এসেছো? জি মেজর, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। আপনারা জানেন যে সীমান্তে ইদানিং আবারও অনৈতিক কার্যক্রম বেড়ে গেছে। ইন্ডিয়ার কিছু স্থানীয় মিলিশিয়া বাহিনী ও বাংলাদেশের কিছু সন্ত্রাসীরা আবারও অস্ত্র পাচার ও মাদক পাচারের প্রতি গতি বাড়িয়েছে। যদিও অতীতে আপনারা শিহাবকে মেরে এই চক্রকে থামিয়ে দিয়েছিলেন, কিন্তু বর্তমানে শিহাবের বাবা শমশের আলমের আবারও নতুন করে দেশকে অস্থিতিশীল করতে এবং নিজের ছেলের হত্যার প্রতিশোধ নিতে সীমান্তে এসব অতৎপরতা শুরু করেছেন। আগামীকালও তাদের একটা গুরুত্বপূর্ণ মিশন আছে। আরাফাত বলল, গুড জব, তোমরা আসলেই অনেক ভালো কাজ করেছ। অভিক বলে, আমাদের এখনই উপর মহলে এইসব তথ্য জানানো উচিত, অতঃপর যারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। এরই মধ্যে আরাফাতের ফোনে কল আসে। সে একটু সাইডে গিয়ে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। সাগর বুঝে যায় আরাফাত অহনার সাথে কথা বলছে। এমনটা ভেবে তার বুকের বাঁ পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়। তবে সাগর নিজেকে সামলে নেয়। আরাফাত অহনাকে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি একটু পরেই উপস্থিত হচ্ছি। আজ তোমার জন্য আমি অনেক সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আরাফাতের এহেন কথা শুনে অহনা ভীষণ খুশি হয়। আরাফাতের উদ্দেশ্য বলে, হুম, তুমিও জলদি এসো, আমিও তোমার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আরাফাত ও অহনার এমন খুনসুটিময় কথা চলতে থাকে। সেদিনকার মতো কাজ শেষ করে যে যার ঠিকানায় রওনা দেয়। সাগর সেনা ক্যাম্পেই থাকে। অপরদিকে
আরাফাত ও অভিক থাকে কোয়ার্টারে। অভিক কোয়ার্টারে উপস্থিত হয়েই একটি সুন্দর দৃশ্যের সম্মুখীন হয়। সুনীতি বসে বসে নিজের পেটে হাত বুলাচ্ছে এবং গুনগুন করে কিছু বলছে। অভিক সামান্য এগিয়ে আসে। সুনীতি অভিককে দেখেই বলে ওঠে, দেখো সোনামণি, তোমার বাবা এসে গেছে। অভিক সুনীতির এহেন কথা শুনে মৃদু হাসে। সুনীতি বর্তমানে 8 মাসের গর্ভবতী। খুব শীঘ্রই সে এই পৃথিবীর বুকে একটি নতুন প্রাণের সূচনা ঘটাতে চলেছে। অভিজ্ঞ বাবা হবার খুশিতে আত্মহারা। সুনীতির কাছে এসে তার পেটে মাথা রেখে বলে, সোনামণি কি তার বাবাকে মিস করছিল? এই তো চলে এসেছি আমি, আর মিস করার কোনো দরকার নেই। সুনীতি বলে, আমাদের বেবি তোমার উপরে রাগ করেছে, তুমি সকাল থেকে একটিবারের জন্যেও ওর খোঁজ নাওনি। অভিজ্ঞ বলে, আমাদের বেবি এতটাও অবুঝ না, ও জানে ওর বাবা কতটা ব্যস্ত মানুষ। কাল তো আবার আমাদের নতুন একটা মিশনে নামতে হবে। অভিকের মুখে মিশনের কথা শুনতেই সুনীতির বুকটা ধক করে ওঠে। যখনই অভিক কোনো মিশনে যায় তখনই সুনীতির সাথে এমনটাই হয়। সে ভীষণ ভয়ে পড়ে যায়। আজও ব্যতিক্রম হলো না। চিন্তিত স্বরে শুধালো, আবারও কিসের মিশন? অভিক দীর্ঘশ্বাস ফেলে বলে, শিহাবের বাবা শমশের আলম সীমান্তে আবারও নতুন করে অতৎপরতা শুরু করেছে। এবার আমাদের তাকে ধরতে হবে। সুনীতির ভয় আরো বৃদ্ধি পায়। সে বলে, আগেরবার তো ওই শিহাবের জন্য তুমি মরতে বসেছিলে। আনিশা আপু নিজের জীবন বলি দিয়ে তোমাকে রক্ষা করেছে। আমার ভীষণ ভয় হচ্ছে ওই শিহাবের বাবাও নিশ্চয়ই অনেক ভয়ানক হবে। অভিক সুনীতিকে আশ্বাস দিয়ে বলে, তুমি এতটা দুশ্চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। কিন্তু তবুও সুনীতির মন মানতে চায় না। সে বলে, তোমার এই মিশনে না গেলে হয় না? এটাই আমার দায়িত্ব নীতি। সুনীতি গাল ফুলিয়ে থাকে। অভিকেও বলে, রাগ করো না, আপনি যান। আমি আর আমার বেবি আপনার উপরে রাগ করেছি। আপনি আমাদের সাথে কথা বলবেন না, একটুও ভাববেন না। অভিক হালকা হাসে। সুনীতি যখনই রেগে যায় তখনই এভাবে অভিককে আপনি করে বলে। অভিক একটানে সুনীতিকে কাছে টেনে নিয়ে বলে, তাহলে তো রাগ ভাঙাতেই হয়। বলেই সুনীতির কপালে একটা চুমু খায়। ব্যাস, সুনীতির সব রাগ বরফের মতো গলে যায়।